স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, এজাহার নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা, হিন্দু সম্প্রদায়ের প্রতি ধৈর্য ধরার আহ্বান। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। গত 15 বছর ধরে বাহিনীগুলোকে দানবে পরিণত করা হয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থানাকে বিষয়টিকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন বিচারক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে SM আমির হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদনটি করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগ আহমেদ, চলে যাব তার কাছে। সোহাগ, বিচারক তো মামলার আবেদন গ্রহণ করেছেন, তিনি মামলা করতে বলেছেন, এছাড়া উনি আর কি কি নির্দেশনা দিয়েছেন সে বিষয়ে জানাবেন। নাদিরা, আমরা কিন্তু সকাল থেকে SCMM আদালতে চত্বরে কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা ছিলাম। সকালবেলা আপনি যেভাবেই বলছিলেন যে আসলে আবু সাইদ নামে একজন মুদি ব্যবসায়ী তাকে পুলিশ হত্যা করেছে, এটি জানিয়ে কিন্তু বাদী আমির হামজা তিনি SCMM আদালতে মামলার জন্য প্রথমে তিনি আবেদন করেন এবং যিনি ম্যাজিস্ট্রেট, SCMM আদালতে ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী, তিনি কিন্তু বাদীর কথা শুনেছেন, সাক্ষীদের কথা শুনেছেন। শোনার পরে উনি কিন্তু আদেশের জন্য কিছু সময় অপেক্ষা করেন। পরবর্তীতে আধা ঘন্টা আগে তিনি কিন্তু মোহাম্মদপুর থানাকে এজাহার নিয়ে এই মামলাটি এজাহার নিতে কিন্তু নির্দেশ দিয়েছেন। আমরা বাদীর সঙ্গেও কিন্তু গণমাধ্যমরা কথা বলেছি। তিনি একজন সাধারণ ব্যবসায়ী এবং যে আবু সাইদি যে মারা গিয়েছেন তিনি কিন্তু নিতান্ত গরিব পরিবারের এবং তার পরিবারের কেউ নেই। মানবিকতার কথা চিন্তা করে, শুধু একজন তার মনুষ্যত্বর কথা চিন্তা করে তিনি কিন্তু এই মামলাটি দায়ের করেছেন। আমরা এই মামলার যে বাদী সেই আইনজীবী মামুন মিয়ার সঙ্গে কথা বলেছি। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে আদালতে আপনি কি বলেছেন, যে এই মামলা নেওয়ার ব্যাপারে কি বলেছেন। তিনি বলেছেন যে আসলে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত 19 জুলাই পুলিশ সাধারণ মানুষ এবং এই আন্দোলনকারীদের উপর তারা গুলি বর্ষণ করে এবং এই গুলিতে আবু সাইদ সহ অনেকেই মারা যায়। কিন্তু যেহেতু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা ছিলেন তৎকালীন সময়, তাদের বিরুদ্ধে কিন্তু এই মামলাটি নেওয়ার জন্য তিনি আদালতে কিন্তু আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আদালত তার এই আবেদন নিয়ে এবং তিনি বাদী পক্ষ এবং যে সাক্ষী রয়েছে তাদের কথা জেনে কিন্তু তিনি মোহাম্মদপুর থানাকে এজাহারভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। নাদিরা, এই ছিল সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান সনাতন ধর্মাবলম্বী নেতারা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে সবাই এক পরিবার, পার্থক্য বা বিভেদ করার কোনো সুযোগ নেই। আইনের অধিকার সবার সমান উল্লেখ করে ধর্ম বা জাতি দিয়ে নিজেদের বিভক্ত না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের সংকটময় পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, এখন বিভেদের সময় নয়, দেশ গড়তে হবে। বসতে হবে দিদি, বসেন বসেন।
এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এইটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে? আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, গত 15 বছর ধরে বাহিনীগুলোকে দানবে পরিণত করা হয়েছে। যারা এটি করেছে তাদের বিচারের মুখোমুখি করার ঘোষণা দেন তিনি। দুপুরে বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে বাহিনীর চিকিৎসাধীন সদস্যদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে, আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। চলমান কোনো প্রকল্প বন্ধ করা হবে না জানিয়ে বলেন, এখন শুধু প্রয়োজনীয় প্রকল্পে অর্থ ছাড় দেওয়া হবে। রাজধানীর শেরেবাংলা নগরে সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। গত প্রায় 13.5 বছরের মধ্যে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ বেড়ে দাঁড়ায় 14.1%। এমনকি গত জুন মাসের চেয়েও এটি 3.68% বেশি। সোমবার এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। গড় মূল্যস্ফীতি 11.66% বলে জানায় বিবিএস। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাসটিতে মূল্যস্ফীতির এই অবস্থা লক্ষ্য করা যায়। মূল্যস্ফীতি নিয়ে মঙ্গলবার অর্থ উপদেষ্টা জানান, ভেঙে যাওয়া পণ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার ও ট্রান্সপোর্টে চাঁদাবাজি বন্ধে নজর দিচ্ছে সরকার। এতে স্বস্তি ফেরার আশা সরকারের। মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। আমরা যে ফাইন্যান্স থেকে যা করবো, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, তার সাথে আমরা বলবো যেটা ফার্স্ট প্রায়োরিটি। শপথ নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। এ সময় তিনি পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এই মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। কাজ শেষ না হওয়া বিগত সরকারের সময় নেওয়া প্রকল্পগুলো বন্ধ হবে না বলে জানান অর্থ উপদেষ্টা। তবে গুরুত্ব বিবেচনা করে অর্থ ছাড় দেবে সরকার। যেগুলো অলরেডি চলছিল, তাই না, আমরা বলেছি এগুলো আমরা বন্ধ করব না। কত কিছু আছে অর্থের সংশ্লেষ কম কিন্তু বেনিফিট অনেক বেশি, আবার কতগুলো আছে অনেক টাকা লাগে কিন্তু সেটা মনুমেন্টের মতো। ওইগুলির ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করবো আর কি। তবে মানুষের জীবনযাত্রার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যেগুলো দরকার এগুলো বন্ধ হবে না। ব্যাংক সহ আর্থিক খাতে সংস্কারের কাজ শুরু হয়েছে বলেও জানান এই অর্থনীতিবিদ। বিবিএসকে আরো সক্রিয় করতে ও তথ্যে কোনো লুকোচুরি না রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম বীর প্রতীক। এই নিয়ে 3 ধাপে প্রধান উপদেষ্টা সহ মোট 17 জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন।
দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজমকে শপথ বাক্য পাঠ করান। এর আগে রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সহ 14 জনকে শপথ বাক্য পাঠ করান। সে সময় ঢাকার বাইরে থাকায় অন্য 3 জন উপদেষ্টা শপথ নিতে পারেননি। তাদের মধ্যে সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় রোববার শপথ নেন। এরপর আজ ফারুকী আজম শপথ নিলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত 4 বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার সকাল 10:30টায় জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 4 বিচারপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM এমদাদুল হক। এর আগে সোমবার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়। 4 বিচারপতির নিয়োগ কার্যকরের মধ্যে দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো 6 জনে। শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। এমনকি বাংলাদেশে দেশটির কোনো প্রকার হস্তক্ষেপের অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র কারিন জ-পিয়ের এ মন্তব্য করেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। রাজনৈতিক এই পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। খেলার খবর। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে এখনও উত্তাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB প্রাঙ্গণ। পরিচালকদের পদত্যাগের দাবিতে BCB কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন সংগঠকরা। সকাল থেকেই BCBর মূল ফটকের বাইরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন তৃণমূল পর্যায়ের ক্রিকেটার থেকে শুরু করে দ্বিতীয় ও তৃতীয় বিভাগের বিভিন্ন দলের কর্মকর্তারা। এরই মাঝে বাংলাদেশ ক্রিকেট সমর্থক পরিষদের ব্যানারে একটি দল কার্যালয়ের ভেতরে থাকা কর্মকর্তাদের সাথে দেখা করেন। ICCর নিয়মের কারণে BCBতে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের সবাইকে পরিচালকের পদ থেকে পদত্যাগের আহ্বান জানান তারা। আমরা এই কমিটি না ভাঙা পর্যন্ত আমাদের যে আওয়ামী সরকারের যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে এটা টোটালি বন্ধ রাখতে হবে এবং যেই প্রতিষ্ঠানগুলোর যেন ক্রিকেটের নামে যে কাজগুলি চলছে এই প্রতিষ্ঠানগুলোর কাজ বন্ধ রাখতে হবে। এবং 2 মাসে তুমি জানো কত টাকা এখান থেকে চলে যাবে? তুমি জানো? আজকে আমি প্রজেক্ট বন্ধ করে আসলাম এবং ব্রিগেডিয়ার দায়িত্ব নিল যে হ্যাঁ প্রজেক্টে আর কোনো টাকা এখান থেকে যাবে না। তোমার কাছে বিশ্বকাপ বড় হয়ে গেল? 17 বছরের যে ক্রিকেট কত পিছিয়ে গেছে তুমি জানো? শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, এজাহার নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা, হিন্দু সম্প্রদায়ের প্রতি ধৈর্য ধরার আহ্বান। গত 15 বছর ধরে বাহিনীগুলোকে দানবে পরিণত করা হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। 4টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।